সফল হতে গেলে শুধুমাত্র মনের জোর বা বিশ্বাস নয়, তার সঙ্গে দরকার সঠিক পরিকল্পনা। এবং আপনি যদি ব্যবসা করতে চান, তাহলে সবার প্রথমে আপনাকে বুঝতে হবে আপনার সেই প্রোডাক্টটার ভবিষ্যতে কতটা চাহিদা থাকবে। আর এই জিনিসটা আপনি আপনার চারপাশে থাকা মানুষদের দেখেই একটা ধারণা করতে পারেন। কিন্তু তা বলে ব্যবসার প্রথমেই যে আপনি সফল হয়ে যাবেন, তা কিন্তু নাও হতে পারে। তখন আপনাকে সাহায্য করবে আপনার মনের জোর বা বিশ্বাস। আর এই মনের জোর বা বিশ্বাস এবং সঠিক পরিকল্পনা, এই দুটো একসঙ্গে মিলে গেলেই আপনি হাজার বাধা বিপত্তি অতিক্রম করেও সফল হতে পারবেন। চলুন সফলতার জন্য বিশ্বাস এবং সঠিক পরিকল্পনা কতটা ইম্পর্টেন্ট সেটা বোঝানোর জন্য আপনাদের আজকের এই ভিডিওতে আপনাদের খুবই পরিচিত 5টি কোম্পানির ব্যর্থতা থেকে সফল হয়ে ওঠার গল্প বলবো, যাদের কাছে সঠিক পরিকল্পনা ছিল কিন্তু তাও তারা ব্যর্থ হয়েছিল। এবং কিছু কিছু কোম্পানি প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে পড়ে গিয়েছিল, কিন্তু তাদের ওই মনের জোর বা বিশ্বাসই তাদেরকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। আর আজ তারা কোটি টাকার কোম্পানি। 5 নম্বর, একটি মধ্যবিত্ত পরিবার থেকে আসা একটি ছেলে 2005 সালে আইআইটি দিল্লি থেকে অনার্স শেষ করার পর 2006 সালের জানুয়ারি মাসে তিনি বেন অ্যান্ড কোম্পানিতে সিনিয়র অ্যাসোসিয়েট কনসালটেন্ট হিসাবে যোগদান করেন। সেখানে কাজ করার সময় তিনি প্রত্যেক দিন বিরক্তিকর একটি জিনিস লক্ষ্য করতেন। খাবারের অর্ডার দেওয়ার জন্য লোকেদেরকে দীর্ঘ লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। তখন তিনি ভাবলেন, অর্ডার এবং খাওয়ার একটি সহজ উপায় যদি বার করা যায়, তাহলে মানুষের অনেকটা সময় বেঁচে যাবে। এই ভাবনা নিয়ে তিনি 2008 সালে খাদ্য সরবরাহ একটি কোম্পানি খোলেন, যেখানে তার প্রাথমিক বাধা তার পরিবার থেকে এসেছিল। তার পরিবারের কেউই চায়নি সে তার স্থায়ী চাকরি ছেড়ে ব্যবসাতে নামুক, কিন্তু সে কারোর কথা শোনেনি। ধীরে ধীরে তার কোম্পানি বড় হতে থাকে। দুবাই, দক্ষিণ আফ্রিকা এবং কানাডার মতো জায়গায় পৌঁছে যায়। ব্যবসা ভালো চললেও করোনার সময় তাদের ব্যবসা প্রায় বন্ধ হয়ে যায়, কারণ তখন মানুষ করোনার ভয়ে ফাস্টফুড খাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিল। তারা তখন হেলদি খাবার খেতে পছন্দ করছিল। তাই তিনি এই ধারণাকে কাজে লাগিয়ে এই সময় মুদি সরবরাহ করা শুরু করেন, যা এই কোম্পানিটিকে বাঁচাতে সাহায্য করে, এমনকি শক্তিশালী হতেও সাহায্য করে। কারণ এই কোম্পানির মাধ্যমে তখন মানুষ ঘরে বসেই তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে যাচ্ছিল। তাদেরকে আর বাইরে বেরোতে হচ্ছিল না। করোনার সময় বন্ধ হয়ে যাওয়া এই কোম্পানির সঠিক পরিকল্পনার জন্য তারা ঘুরে দাঁড়াতে পারে। এই কোম্পানিটির নাম হলো জোম্যাটো। যে হাজার বাধা বিপত্তি অতিক্রম করে সঠিক পরিকল্পনার মাধ্যমে এই কোম্পানিটিকে দাঁড় করিয়েছিলেন, তিনি হলেন দীপন্দর গোয়াল। 4 নম্বর, টমাস নামে একটি ছেলে মাত্র 10 বছর বয়সে সে তার মাকে হারায়। তার বাবা দাদা সবাই ছিলেন একজন দক্ষ চর্মকার। 6 বছর বয়স থেকেই বাবার কাছ থেকে চামড়ার কাজ শিখতে শুরু করেন টমাস। 12 বছর বয়সেই টমাস জুতো তৈরিতে পারদর্শী হয়ে ওঠে। কিন্তু এই ছেলেটির চোখে তখন অন্য স্বপ্ন। মাত্র 18 বছর বয়সে ছেলেটি তার দাদা এবং দিদিকে বুঝিয়ে বলেন যে ছোট দোকান থেকে আর কটা জুতো বিক্রি হবে, তার চেয়ে চল আমরা 3 ভাই বোন মিলে একটা জুতোর কোম্পানি তৈরি করি। এরপর তারা $320 জোগাড় করে বানিয়ে ফেললেন একটি জুতোর কোম্পানি। মাত্র 10 জন কর্মীকে নিয়ে শুরু হওয়া সেই কোম্পানিটি কিন্তু 1 বছরের মধ্যেই দেউলিয়া হয়ে গিয়েছিল। জুতো তৈরি চামড়া কেনার টাকাও ছিল না। অন্য কেউ হলে ব্যবসা সেখানেই ইতি টানতেন, কিন্তু টমাস সেখান থেকেই শুরু করলেন। বললেন, চামড়া নেই তো কি হয়েছে, ক্যানভাস কাপড় দিয়ে বানাবো জুতো। নতুনভাবে হলো জুতো আবিষ্কার। তৈরি হলো পৃথিবীর প্রথম ক্যানভাসের জুতো, যেটিকে আমরা বলি কেডস। আর সেই জুতো বাজারে পড়া মাত্রই সুপারহিট। 1 বছরের মধ্যে দেনা শোধ করে ঘুরে দাঁড়ালো টমাস সাহেবের কোম্পানি।
1916 সালে প্রায় 600 কর্মচারী কাজ করত এই কোম্পানিতে। সেই সময় এই কোম্পানিটি কাজ দেওয়ার ক্ষেত্রে সবথেকে বড় কোম্পানি হয়ে উঠেছিল। এই কোম্পানিটির নাম হলো বাটা, আর সেই মানুষটার নাম হলো টমাস বাটা। 3 নম্বর, প্রথম জীবনে তিনি একটি নিউজ পেপার কোম্পানিতে কাজ করতেন। একদিন এডিটর তাকে কোম্পানি থেকে বের করে দেন। অভিযোগ, তার মাথায় কোনো ক্রিয়েটিভিটি নেই, এমনকি কোনো কল্পনা শক্তিও নেই তার মধ্যে। শুধু তাই নয়, তাকে অলস প্রাণী বলতেও কোনো দ্বিধাবোধ করেননি সেই নিউজ পেপারের এডিটর। এরপর শুরু হয় তার নতুন পথ চলা। তবে এই পথও ছিল অনেক কঠিন। বারবার ব্যর্থ হতে হয়েছে তাকে। কার্টুন নিয়ে কাজ করতে গেলে সেখানেও তিনি ব্যর্থ হন। এরপর তিনি অভিনয়ের জগতে নামেন, কিন্তু সেখানেও একের পর এক ব্যর্থতা তাকে নিরাশ করে দেয়। এরপর তিনি আবার কার্টুন চরিত্র নির্মাণে মনোনিবেশ করলেন। অনেক বাধা বিপত্তির পরে মিকি মাউসের মতো কার্টুন সৃষ্টি করে তিনি রাতারাতি ফেমাস হয়ে যান। সর্বপ্রথম তিনি বাচ্চাদের জন্য এই রকম একটি অভিনব আইডিয়া নিয়ে এসেছিলেন, যা গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল। এরপর তিনি একের পর এক বিখ্যাত কার্টুন বানাতে থাকেন। এই মানুষটার নাম হলো ওয়াল্ট ডিজনি, আর তার কোম্পানির নাম হলো দ্য ওয়াল্ট ডিজনি, যা মূলত ডিজনি হিসাবেই পরিচিত। 2 নম্বর, প্রায় 125 বছর আগে একটি কারখানায় কাজ করার সময় জাপানের এক যুবক তার অবসর সময়ে একটি নতুন ধরনের বৈদ্যুতিক সকেট তৈরি করে তার বসকে দেখিয়েছিল, কিন্তু তার বস সেটিকে সম্পূর্ণ অকেজো বলে দেয়। কিন্তু সেই সকেটটির উপর সেই যুবকটার সম্পূর্ণ আস্থা ছিল। তিনি তার চাকরি ছেড়ে দিয়ে নিজেই সেই সকেট তৈরি করে বিক্রি করার সিদ্ধান্ত নেন, এবং এর জন্য তিনি তার সমস্ত সঞ্চয় বিনিয়োগ করেন এবং তার বাড়িতে একটি কারখানা তৈরি করেন। এরপর প্রতিদিন সে তার তৈরি সকেট বিক্রি করতে বাজারে যেত, কিন্তু কোনো অর্ডার ছাড়াই প্রতিদিন সে সন্ধ্যায় বাড়ি ফিরে আসত। কয়েক মাসের মধ্যে তার অবস্থা এমন পর্যায়ে চলে যায় যে তাকে তার বাড়ির জিনিসপত্র বিক্রি করতে হয়। কিন্তু এমন পরিস্থিতিতেও তিনি কখনো হাল ছেড়ে দেননি, বরং তিনি চেষ্টা চালিয়ে গিয়েছেন, এবং একদিন তিনি তার প্রথম 1000 পিস অর্ডার পেয়ে যান। এরপর এই মানুষটাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সেই মানুষটার নাম হলো কনসুকে মাতসুজিতা, আর তার কোম্পানিটির নাম হলো প্যানাসোনিক। আজ সারা বিশ্বে 2 লক্ষের বেশি মানুষ প্যানাসোনিকে কাজ করে। 1 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় পড়াশোনা শেষ না করেই তাকে কোরিয়াতে ফিরে আসতে হয়। বাবার মৃত্যুর পর মাত্র 20 বছর বয়সে উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থ দিয়ে তিনি তার ছোট রাইস মিলের কারখানা গড়ে তোলেন, যা লাভের মুখ দেখতে ব্যর্থ হয়। এরপর 1938 সালে গ্রীষ্ম, শরৎ, বরফ জমা শীত ও বসন্ত, এই 4 ঋতুর দেশ দক্ষিণ কোরিয়াতে মানুষ যখন অভাবের তাড়নায় কৃষিকাজ, কাপড় বোনা ও মাছ ধরাকে জীবিকার উৎস হিসাবে বেছে নিয়েছিল, ঠিক সেই সময় তিনি একটি কোম্পানি খোলার সিদ্ধান্ত নেন, যে কোম্পানির মাধ্যমে স্থানীয়দের উৎপাদন করা সবজি, শুকনো মাছ ও নুডলস চীন ও তার আশেপাশের দেশগুলোতে উচ্চ মূল্যে রপ্তানি করতে থাকে। এই ব্যবসাটি বেশ ভালোভাবে জমে ওঠে, কিন্তু 1950 সালে কোরিয়াতে যুদ্ধ শুরু হয়। টানা 3 বছর সেই যুদ্ধ চলে। 1953 সালে যুদ্ধ শেষ হলে দক্ষিণ কোরিয়াকে নতুনভাবে গড়তে সরকার ইন্ডাস্ট্রিগুলোকে নানা ধরনের ব্যবসায়িক সুবিধা ও ছাড় দেয়। সেই সাথে টেকনোলজি নির্ভর করে দেয় পুরো শিক্ষা ব্যবস্থাকে। এই সুযোগটিকে খুব ভালোভাবে কাজে লাগাতে চেয়েছিল এই কোম্পানি। তাই কোম্পানিটি সরকারের ঘনিষ্ঠদের সাথে সুসম্পর্ক গড়ে তোলে। আর্থিক লেনদেন ও বোঝাপড়ার সম্পর্কটি এতটাই ঘনিষ্ঠ হয়ে যায় যে বলা হয়ে থাকে, যুদ্ধের পরে আমেরিকা থেকে পাওয়া রিফিলও সরকার গোপনে তাদের কোম্পানির হাতে তুলে দিত। দেখতে দেখতে এই কোম্পানিটি 6 মাসের মধ্যে রেডিও ও টেলিভিশন নির্মাণ শুরু করে এবং বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রের পার্টসও তৈরি শুরু করে। মোবাইল থেকে শুরু করে ফোনের চিপ সবই তৈরি করে এই কোম্পানিটি। রাইস মিল থেকে এই কোম্পানিটি টেকনোলজিতে একটা বড়
কোম্পানিতে পরিণত হলো, যা দেশের প্রায় 20% আয়, এমনকি সরকার পর্যন্ত নির্ভর করে থাকে এই কোম্পানিটির ওপর। কোম্পানিটির নাম হলো স্যামসাং এবং সেই মানুষটার নাম হলো লি বিয়ং চুল। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারলেন সফল হওয়ার জন্য বিশ্বাস এবং সঠিক পরিকল্পনা কতটা জরুরি। আপনাদের এই ভিডিওটি আজকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।